শুরুতে আপনাদের সকলকে চ্যানেলে স্বাগতম। আজকের বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের একদম চোখের সামনেই থাকে, মানে আমাদের প্রতিদিনের জীবনের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা সত্যি বলতে অনেকেরই অজানা। আমাদের আজকের টপিক হলো গ্যাস সিলিন্ডারের পদার্থবিজ্ঞান। আমাদের রান্নাঘর থেকে শুরু করে তাপগতিবিদ্যার ওই জটিল সূত্রগুলো আসলে কিভাবে এক সুতোয় গাঁথা, সেটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার রূপরেখা। প্রথমে থাকছে আমাদের চারপাশের গ্যাস, এরপর সিএনজি বা চাপের বিজ্ঞান, এলপিজি ও এলএনজি, গ্যাস তরলীকরণের শর্ত এবং সবশেষে বায়ু তরলীকরণ প্রক্রিয়া। চলুন শুরু করা যায়। আমাদের প্রথম পর্ব, আমাদের চারিপাশের গ্যাস। প্রতিদিন তো আমরা নানা রকম গ্যাস ব্যবহার করি, তাই না? রান্নাঘরে এলপিজি, গাড়িতে সিএনজি, আবার ধরুন কারখানায় ওয়েল্ডিংয়ের জন্য আর্গন, আবার হাসপাতালে রোগীদের জন্য অক্সিজেন। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন জাগে, সেটা হলো কিভাবে এত বিশাল আয়তনের গ্যাস এই ছোট ছোট স্টিলের সিলিন্ডারের ভেতর একদম ফিট হয়ে যায়? ভাবলে অবাক লাগে না? এটা কিন্তু সত্যি দারুণ একটা ধাঁধা। আর এই ধাঁধার উত্তরটাই লুকিয়ে আছে আমাদের দ্বিতীয় পর্ব, সিএনজি বা চাপের বিজ্ঞানের মাঝে। আচ্ছা, সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। পাইপলাইন থেকে গ্যাস মূলত 2.3 থেকে 3 অ্যাটমসফিয়ার বা এটিএম চাপে আসে। তারপর সিএনজি ফিলিং স্টেশনে একে ধাপে ধাপে মানে স্টেপ বাই স্টেপ সংকুচিত করা হয়। প্রথম ধাপে 5 থেকে 7 এটিএম, এরপর দ্বিতীয় ধাপে সেটাকে 7 থেকে 28 এটিএম করা হয়, এরপর তৃতীয় ধাপে 28 থেকে 82 এটিএম এবং ফাইনালি চতুর্থ ধাপে এটিকে 82 থেকে একেবারে 220 এটিএম পর্যন্ত সংকুচিত করা হয়। মানে বুঝতে পারছেন চাপটা? এরপর সেই বিখ্যাত আদর্শ গ্যাস সমীকরণ মানে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র মেনে একে সিলিন্ডারে ভরা হয়। আর এই প্রচণ্ড চাপের রেজাল্টটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো। গণিতের হিসাব বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ওই যে 220 এটিএম চাপের কথা বললাম, সেই চাপে মাত্র 60 লিটারের ছোট্ট একটা সিলিন্ডারে 13.83 ঘনমিটার গ্যাস ভরে ফেলা সম্ভব, যা কিনা প্রায় 539.84 মোল গ্যাসের সমান। সহজ কথায় বললে রীতিমতো বিশাল পরিমাণ একটা গ্যাসকে শুধু প্রচণ্ড চাপ দিয়ে ছোট্ট একটা জায়গায় আক্ষরিক অর্থে বন্দি করে ফেলা হচ্ছে। এবার চলুন আমরা তৃতীয় পর্বে যাই, যেখানে রয়েছে এলপিজি এবং এলএনজি, মানে এমন কিছু জ্বালানি যেগুলো শুধু সংকুচিতই হয় না, একেবারে তরলে পরিণত হয়। এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তো আমরা সবাই রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে গ্যাসটা, এটা কিন্তু এমনিতে একেবারেই গন্ধহীন। তাহলে লিক করলে হঠাৎ করে এত উৎকট একটা গন্ধ পাই কেন আমরা? এর পেছনে কিন্তু খুবই স্মার্ট একটা রাসায়নিক ট্রিক আর সেফটি মেকানিজম কাজ করে। আসল ব্যাপারটা হলো এলপিজি মূলত বিউটেন আর প্রোপেনের একটা মিক্সচার, যার নিজস্ব কোনো গন্ধ নেই। কিন্তু লিক হলে যাতে আমরা সহজেই বুঝতে পারি, সেজন্য এর সাথে মারক্যাপ্টেন নামের একটা কেমিক্যাল মেশানো হয়। ওই গন্ধটা আসলে এই মারক্যাপ্টেনেরই। আর সিলিন্ডারের ভেতরের অবস্থাটা জানলে আরও অবাক হবেন। মাত্র 3 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার চাপে সিলিন্ডারের ভেতর গ্যাসটা কিন্তু 85% তরল আর মাত্র 15% গ্যাসীয় অবস্থায় থাকে। মানে সিলিন্ডারের বেশিরভাগ জুড়েই এটি আসলে তরল। এখন এই এলপিজি আর এলএনজির মধ্যে কিন্তু বেশ কিছু বেসিক পার্থক্য আছে। এলপিজি তৈরি হয় ক্রুড পেট্রোলিয়াম পরিশোধন করে, ওই মোটামুটি 6 এটিএম চাপে। অন্যদিকে এলএনজি তৈরি করতে গেলে মিথেনকে একদম -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করতে হয়। তবে এখানে সবচেয়ে বড় পয়েন্ট হলো এদের শক্তির পার্থক্য। এলপিজির ক্যালোরিফিক মান প্রায় 94,000 কিলোজুল প্রতি ঘনমিটার, আর এলএনজির ক্ষেত্রে সেটা মাত্র 38,000-এর কাছাকাছি। অর্থাৎ শক্তির দিক থেকে এলপিজি প্রায় 2.47 গুণ বেশি পাওয়ারফুল। আমাদের চতুর্থ পর্ব, গ্যাস তরলীকরণের প্রধান শর্তসমূহ। কারখানায় আসলে গ্যাসগুলোকে তরল করা হয় কিভাবে, চলুন দেখি। তবে এই দারুণ সায়েন্সটাতে ঢোকার আগে একটা ছোট রিমাইন্ডার দিয়ে রাখি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের এই সাপোর্টই আমাদের এমন সব চমৎকার বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ নিয়ে আসতে সবচেয়ে বেশি সাহায্য করে। গ্যাস তরলীকরণের একদম প্রথম আর সবচেয়ে বেসিক শর্তটা হলো এর ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা আসলে এমন একটা বর্ডার বা লিমিট, যার ওপরে থাকলে কোনো গ্যাসকে আপনি যতই চাপ দেন না কেন, কোনোভাবেই তাকে তরল করতে পারবেন না। মানে তরলীকরণের ফার্স্ট স্টেপই হলো গ্যাসটাকে টেনে হিচড়ে এই তাপমাত্রার নিচে নামিয়ে আনা। আর এর ঠিক পরেই আসে আমাদের দ্বিতীয় শর্ত, ক্রান্তি চাপ বা ক্রিটিক্যাল প্রেশার। গ্যাসটাকে যখন আমরা ওই ক্রান্তি তাপমাত্রার নিচে নিয়ে আসলাম, এরপর তাকে পুরোপুরি তরলে কনভার্ট করতে যে মিনিমাম চাপটা দিতেই হবে, সেটাই হলো ক্রান্তি চাপ। সহজ কথায় তাপমাত্রা আর চাপ এই দুজন মিলে একটা পারফেক্ট টিমওয়ার্ক করে এই কাজটা করে।
কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন, কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি তাপমাত্রা হল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের নর্মাল রুম টেম্পারেচারের বেশ কাছাকাছি। কিন্তু আসল চ্যালেঞ্জটা দেখুন হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে। হাইড্রোজেনের ক্রান্তি তাপমাত্রা -240 ডিগ্রি সেলসিয়াস, আর হিলিয়ামের -268 ডিগ্রি। জাস্ট ভাবা যায়, হিলিয়ামকে তরল করতে হলে আমাদের প্রায় পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি পৌঁছাতে হয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কারখানায় এত ভয়ঙ্কর রকমের ঠান্ডা তৈরি করা হয় কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে খুব সুন্দর একটা ফিজিক্সে, যাকে বলা হয় জুল থমসন প্রভাব। ব্যাপারটা হলো, যখন কোনো হাই প্রেশারের গ্যাসকে একটা ছোট ফুটো বা সচ্ছিদ্র প্লাগ দিয়ে হঠাৎ করে লো প্রেশার এরিয়া ছেড়ে দেওয়া হয়, তখন গ্যাসটা বাইরের দিকে ছড়িয়ে পড়ার জন্য নিজের ভেতরের এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি খরচ করে, আর এর ডিরেক্ট রেজাল্ট হিসেবে গ্যাসটা তাপমাত্রা হুড়মুড় করে কমে যায়। এর সাথে রিলেটেড আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো বয়েল তাপমাত্রা বা বয়েল টেম্পারেচার। ফিজিক্সের ভাষায় যে তাপমাত্রায় একটা বাস্তব গ্যাস অনেকটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাকেই বয়েল তাপমাত্রা বলে। এখানে নিয়মটা খুব সিম্পল, যে গ্যাসের বয়েল তাপমাত্রা যত বেশি তাকে তরল বানানো ততটাই সহজ। লিস্টটা দেখলেই বুঝবেন। অ্যামোনিয়ার বয়েল তাপমাত্রা দেখুন 672.8 ডিগ্রি সেলসিয়াস, কার্বন ডাইঅক্সাইডের 444.9 ডিগ্রি। এগুলোর বয়েল তাপমাত্রা অনেক বেশি, তাই এদের তরল করা বেশ সহজ। কিন্তু ওই যে আগে বললাম হাইড্রোজেন আর হিলিয়ামের কথা, এদের বয়েল তাপমাত্রা এতই কম যে এগুলোকে তরল করা বিজ্ঞানীদের জন্য রীতিমতো একটা দুঃস্বপ্ন বলা যায়। আমাদের আলোচনার শেষ পর্ব, বায়ু তরলীকরণ প্রক্রিয়া। এতক্ষণ তো অনেক থিওরি দেখলাম, এবার চলুন দেখি বাস্তবে এগুলো কিভাবে কাজ করে। আমাদের চারপাশের এই বাতাসকে তরল করতে কারখানায় মূলত ওই জুল থমসন প্রভাবটাকেই বারবার একটা সাইকেলের মতো ব্যবহার করা হয়। মানে গ্যাসকে প্রেশারাইজ করা হয়, এরপর হঠাৎ প্রসারিত করে ঠান্ডা করা হয়, তারপর আবার প্রেশারাইজ করা হয়। এই লুপটা চলতে চলতে এক পর্যায়ে বাতাস একেবারে -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 200 এটিএম চাপে এসে টুপ করে তরলে পরিণত হয়। তবে এই প্রসেসে কিন্তু একটা বিশাল বড় ক্যাচ বা শর্ত আছে, আর সেটাকে বলা হয় উৎক্রম তাপমাত্রা বা ইনভার্সন টেম্পারেচার। এটা হলো এমন একটা ম্যাজিক পয়েন্ট যার নিচে না থাকলে জুল থমসন প্রসারণে গ্যাস আসলে ঠান্ডা তো হয় না, উল্টো আরও গরম হতে শুরু করে, একেবারে হিতে বিপরীত। আর ঠিক এই কারণেই হিলিয়াম আর হাইড্রোজেনকে তরল করা এত ঝামেলার। হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা হল -80 ডিগ্রি আর হিলিয়ামের -240 ডিগ্রি সেলসিয়াস। এর মানে হল নর্মাল টেম্পারেচারে এদের উপর জুল থমসন এফেক্ট খাটানোর চেষ্টা করলে এরা ঠান্ডা হওয়ার বদলে আরও গরম হয়ে যাবে। তাই নিয়ম হল জুল থমসন প্রসারণের আগেই এদের কৃত্রিমভাবে অন্য কোনো উপায়ে ওই তাপমাত্রার নিচে নামিয়ে আনতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন, গ্যাসকে তরল করাটা শুধু কোনো মেশিনের কাজ নয়, এটা মূলত তাপমাত্রা আর চাপের এক অদ্ভুত সুন্দর তাপ গতিবিদ্যার খেলা। আমরা আমাদের আজকের বিশ্লেষণের একদম শেষে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের চিন্তার জন্য রেখে যেতে চাই। চরম শৈত্য এবং প্রচণ্ড চাপের এই যে সীমারেখা, এগুলোকে আয়ত্ত করার এই বিজ্ঞান ভবিষ্যতে আমাদের শক্তি সঞ্চয় এবং ব্যবহারের পুরো সিস্টেমটাকেই কিভাবে বদলে দেবে বলে আপনার মনে হয়? ভাববেন কিন্তু বিষয়টা নিয়ে। আজ এ পর্যন্তই। আশা করি এই সায়েন্টিফিক জার্নিটা আপনাদের দারুণ লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।